যারা মানে আমাদের এখানকার দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে একটু বলে রাখি, রোকেয়া তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী। ওপার বাংলার বাংলাদেশের অভিনয় জগৎ শুরু হয়েছিল টেলিভিশনে নাটকের মাধ্যমে, জয় পরাজয় নাটকের মাধ্যমে তার কেরিয়ার শুরু। 1997-এ দুখাই সিনেমার মাধ্যমে তার সিনেমা জগতে পা দেওয়া, তারপর চলচ্চিত্র নির্মাণ, 3টি সিনেমা অস্কারে মনোনীত হওয়া ইত্যাদি একাধিক বিষয় রয়েছে রোকেয়া প্রাচীর। আমরা যদি তার কেরিয়ার দেখি তাহলে এরকম ভাবেই ব্যাখ্যা করতে হয়। কিন্তু আজকে রোকেয়া, আমি যেটা জানতে পারলাম, যেরকম মানে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গোপন ডেরায় খালি ঘোরাফেরা করতে হচ্ছে প্রাণের ভয়ে। জি, এবং আমি ওই সেদিন যে কাপড়ে ছিলাম সে কাপড়ে আছি। আমি তো কিছু নিয়ে বেরিয়েনি, আমার ব্যাগ ছিল, ব্যাগটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আমি মানে আমার রাস্তায় আমি বেরোতে পারছি না। আমি জানি আমার পরিণতি কি হবে। আমি খুব বেশি দিন আমার আয়ু আছে বলে আমার মনে হয় না, আমার ধারণা আমাকে মেরে ফেলবে। কারণ আমাকে ধানমন্ডি 32 বলছিল যে মেরে ফেল ওকে, মেরে ফেল। আপনারা সেদিন যারা বলতে পারে, এবং আমরা দেখেছি আমাদের দেশে পুলিশকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। পুলিশের কি অপরাধ আমি জানি না। অপরাধ যে নতুন যে সরকার গঠন হয়েছে, পুলিশের অপরাধ থাকলে বিচার হবে। যার অপরাধ থাকবে, যে নেতার অপরাধ থাকবে, তাকে আইনের আওতায় নিয়ে বিচার করা হোক। কিন্তু এই যে স্টুডেন্ট, আমি যে একটা গ্রুপ পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশকে কন্ট্রোল করছে, ওদের মন চাইলে ওরা একটা ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা স্কুলে গিয়ে প্রিন্সিপালকে পছন্দ না প্রিন্সিপালকে ঘাড় ধরে পদত্যাগ করাচ্ছে। এই যে এই জিনিসগুলো করছে, এই রাষ্ট্রটা তাহলে কে চালাচ্ছে? কোন বাহিনী চালাচ্ছে? কোটা বাহিনী চালাচ্ছে, না অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, না কে চালাচ্ছে আমরা জানি না। এখানে কারো কোনো নিরাপত্তা নেই। পুলিশদেরকে মেরে ওখানেই ক্ষান্ত হয়নি, নিজেরা ভিডিও করেছে এবং ভিডিও করে সেই লাশের উপরে আবার লাথি মারছে, আবার খোঁচাচ্ছে, তারপর লাশগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মেরে লাশ ঝুলিয়ে দিচ্ছে। তো একটা স্বাধীন বাংলাদেশে যখন এরকম হয়, মন্দিরে ঢুকে কি করেছে আমি দেখছি, আবার বলছে যে তারাই নাকি পাহারা দিয়েছে। 5% পাহারা দিয়েছে হয়তো। সারা বাংলাদেশে কি তাণ্ডবটা ঘটেছে ওরাও জানে, আমরাও জানি, বিশ্ব জানে। সবকিছু তো মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কার অধীনে এখন আছি বাংলাদেশে? কোটা বাহিনী, নাকি বিশ্ব বরেণ্য খ্যাতি সম্পন্ন আমাদের শ্রদ্ধাভাজন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের ইয়েতে আছে? আমি জানি না। আমার আসলে মানে আমার এই মানে এখন তো আমি এক ধরনের বন্দির মতো। আমার মনে হচ্ছে যে বন্দি জীবনে আমি আসলে এই প্রশ্নগুলো করারও কেউ নেই। এবং সারা বাংলাদেশে আমি তো লুকিয়ে আছি দেখে আমি এই কথা বলছি। আপনি যদি কাউকে আপনি জিজ্ঞেস করেন, যদি তার জীবনে নিরাপত্তা দিতে পারেন, সব মানুষ একই কথা বলবে। সিম্পলি আমাকে আহত করা হয়েছে, এই ফেসবুক পোস্ট দেয়া হয়েছে বলে 2-3 জনকে থ্রেট করা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়া কথা বলতে পারবে না, টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলকে বলা হয়েছে যে কোনো নিউজ করা যাবে না, যার ফলে অনেক জায়গায় দেখানো হয়েছে যে ধানমন্ডি 32-এ কেউ আসেনি, কিছু হয়নি, ধানমন্ডি 32-এ উৎসব করছে ওরা। আচ্ছা, 32-এর বাড়িতে যখন আপনারা গেলেন সেই সময় কি পরিস্থিতি হয়েছিল? মানে আপনাদেরকে কি বলা হচ্ছিল সেই সময়? ওরা কিছু বলেনি। আমরা তো স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের অনুষ্ঠান যখন কর্মসূচি শেষ করেছি তখন অতর্কিতে তারা এসছে। এসে একটা আমাদের বেশিরভাগ লোকজনকেই, আমাদের ধানমন্ডি 32-এ 2টো রাস্তা আছে, দুদিকে ব্যারিকেড দেয় সেনাবাহিনীর। তো একটা হচ্ছে কলাবাগান, একটা সন্তুর চাইনিজ রেস্টুরেন্ট ওদিকে, আরেকটা হচ্ছে ধানমন্ডি লেকের দিকের রাস্তা। তো অর্ধেকের বেশিকে লেকের দিকের রাস্তায় ধাওয়া করে মারতে মারতে পাঠিয়ে দিয়েছে। আর আমি এই পাশে ছিলাম। আমাকে প্রথমে একটা ছিলাম বঙ্গবন্ধুর ছবি যখন ফেলে দিয়েছে, আমি ছবিটা তুলে বললাম কি যে কেন ছবি ফেলে দেওয়া হচ্ছে। তখন একটা ছেলে তেড়ে আসলো একটা লাঠি নিয়ে আমাকে মাথায় বাড়ি দেওয়ার জন্য। তো আমি দুহাত দিয়ে লাঠিটা ঠেকালাম। আমি যে আমরা তো কোনো কিছু করিনি, আমরা তো শান্তিপূর্ণ ভাবে শ্রদ্ধা জানাচ্ছি। তারপরে সাথে সাথে আমি দেখলাম 15-20 জন আমাকে টেনে নিয়ে গেল আমাকে বাঁচানোর জন্য। যে যারাই আসলো তারাই বেধড়ক মার খেয়েছে। তো তখন টেলিভিশন চ্যানেল ছিল, আমি শুনছিলাম যে টেলিভিশন চ্যানেলকে বলছে যে ক্যামেরা নামা, চ্যানেল জ্বালাই দিব। এবং অনেক কাটাতারে লাস্ট বর্ডার পর্যন্ত আমাকে মারতে মারতে নিয়ে গেছে। সেখানে ওদেরই অনেক লোকজন ছিল, সব দর্শক। তো আমাকে বাঁচানোর জন্য 2-3 জন মানুষ অনেক মার খেয়েছে। যাই হোক,
মানে আপনি Market- আপনি এই সরকারের আমার দুঃখ কথা নেই। বললেন, অন্তর্বর্তী এই সরকারের কথা, নোবেলজয়ী ডক্টর ইউনিসের কথা আপনি বললেন। আপনার কি এটা মনে হচ্ছে যে ডক্টর ইউনিসকে সামনে রেখে মানে কারা সরকার চালাচ্ছে, একটা প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন একটা অন্য বড় শক্তি তারা এই এখন দেশটাকে চালাচ্ছে? আমার মতে এই প্রশ্ন আমার না করাই ভালো, এই প্রশ্নের উত্তরও আমার না দেওয়াই ভালো। এই প্রশ্ন এখন আমার প্রশ্নটাই দৃশ্যমান। আমি অনুরোধ করবো যে প্রশ্নের উত্তর আপনারা খোঁজেন। সব প্রশ্ন আমি করছি, সব উত্তর আমি দিচ্ছি, আমরাই আক্রান্ত হবো, সবাই মুখ বুজে সহ্য করছে। এখন সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে সবকিছু দেখে, কেউ কিছু বলতে পারছে না। কারণ এখন এখানে এমন একটা সংস্কৃতি হয়ে গেছে যে যে কথা বলবে, যদি এই বাহিনী মনে করে স্টুডেন্টরা যে ওর কথা থামাতে হবে, ওকে পদত্যাগ করাতে হবে, অপসারণ করাতে হবে, আলটিমেটাম দিতে হবে, এগুলো এখন খুব পপুলার ওয়ার্ড। পদত্যাগ, অপসারণ, বহিষ্কার, আলটিমেটাম এদের পক্ষে সম্ভব। তো সবাই চুপ করে আছে, অনেকেই চুপ করে আছে, পারছেন। একটু 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 ব্যক্তিগত একটা প্রশ্ন আপনাকে করছি। আসিফ নজরুল, যিনি এই মুহূর্তে বাংলাদেশের যে উপদেষ্টা সরকার, সেই সরকারের একজন উপদেষ্টাও তিনি, আপনার প্রাক্তন হাজবেন্ড, তা আপনাকে মানে আপনি এই রকম ভাবে আপনার পরিস্থিতি কেন হচ্ছে, মানে আমি এইটা জানতে চাইছি যে আপনাকে প্রাণ ভয় লুকিয়ে থাকতে হচ্ছে। মানে যে উপদেষ্টা সরকারে আপনার এক সময়ের প্রাক্তন হাজবেন্ড উপদেষ্টা একজন, অ্যাডভাইজার একজন, তার মানে আমি এটা বোঝার চেষ্টা করছি যে এই সময় তাহলে কেন এরকম ভাবে আপনাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে? শুধুমাত্র কি আপনি আওয়ামী লীগ সমর্থক বলে, হাসিনা পন্থী বলে? অবশ্যই আমাদের তো আদর্শ, আপনি তো নিজেই বলেছেন প্রাক্তন, আমরা অনেক আগে আলাদা হয়ে গেছে, আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি অনেক আগে। কারণ আমাদের আমরা দুজন দুই প্রান্তের মানুষ, আমাদের আদর্শিক জায়গায় আমরা দুজন দুই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচারা মুক্তিযোদ্ধা, এবং আমি বাংলাদেশের প্রশ্নে আমি কোথাও কখনো আপোষ করব না। মানে সেটা আমাকে আমার কপালে ঠিকও যদি বলে যে তুমি আপোষ করো, আমি আপোষ করবো না। তো সে কারণে মানে পলিটিক্যালি তো আমরা আসলে দুই জায়গায় দাঁড়ানো। আমার মনে এই বিষয়ে আমার আর কিছু বলা ঠিক হবে না। এই আন্দোলন থেকেই আমরা দেখতে পেলাম যে ভারত বিরোধী বিভিন্ন রকম আক্রোশ, এই অ্যাগ্রেশনটা ভারতের এগেনস্টে কেন আসছে? 1971 সালে ভারত যদি আমাদের পাশে না থাকতো তাহলে কিন্তু আমরা পশ্চিম পাকিস্তানের অধীনে এখনো নির্যাতিত, নিষ্পেষিত থাকতাম। আমাদের মানুষ হিসেবে কোনো মর্যাদার জায়গা তৈরি হতো না। তো যারা 1971 সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল, সেই মানুষগুলো তো তৎপর, তাদের ভালো লাগবে না যে ভারত কখনো আমাদের বন্ধু থাকুক। আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা যদি বলি, আমরা বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমাদের ভারতকে সেই জায়গায় শ্রদ্ধা করতেই হবে, স্বীকার করতেই হবে।